হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস যেসব এক্সামগুলো আসতে চলেছে, পলিটির আমরা প্রেসিডেন্ট চ্যাপ্টারটা পড়ব। ঠিক আছে, এখানে টাফ লেভেলের এমসিকিউ আছে। এটা মেনলি কিন্তু টাফ লেভেল আমি করেছি, কারণ সোজা এমসিকিউ সব জায়গাতেই আছে, সবাই আমরা মোটামুটি আমরা করতে পারি। এখানে আমরা কিন্তু একটু টাফ লেভেলের আমরা এমসিকিউ কিন্তু করব। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট ডাব্লিউবিসিএস মিসেলেনিয়াস এই ধরনের এক্সামের জন্যে। ঠিক আছে, এনটিপিসি যে এক্সামগুলো আসতে চলেছে সবগুলোর জন্য ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে দ্য ইলেকটোরাল কলেজ ফর প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইনক্লুডস। তাহলে প্রেসিডেন্টের যখন ইলেকশন হয়, সেই প্রেসিডেন্টের ইলেকশনের মধ্যে কারা থাকে, কারা মেনলি পার্টিসিপেট করে। তো আমরা সবাই জানি প্রেসিডেন্টের ইলেকশন বেসিক্যালি ইনডাইরেক্ট ইলেকশন হয়। ঠিক আছে, এখানে কারা থাকে? ইলেক্টেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস, মানে লোকসভা রাজ্যসভার যে ইলেক্টেড মেম্বার্সরা আছে তারা থাকে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টেটের, তার ইলেক্টেড মেম্বার্সরা থাকে। আর কারা থাকে? ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, দুটো ইউনিয়ন টেরিটরিসেস যেমন হচ্ছে দিল্লি, পুডুচেরি, এদের থাকে ইলেক্টেড মেম্বার্সরা। ঠিক আছে, এখানে নমিনেটেড মেম্বার্সদের কোনো জায়গা নেই। তাহলে এখানে ফার্স্ট অপশন প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। লেজিসলেটিভ কাউন্সিলের কোনো মেম্বার থাকে না। এখানে লেখা রয়েছে অল মেম্বার্স অফ পার্লামেন্ট, অপশন ডি। অল মেম্বার তো থাকে না, শুধুমাত্র ইলেক্টেড মেম্বার থাকে। তার মানে আনসার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি, ইলেক্টেড এমপিস অ্যান্ড ইলেক্টেড এমএলএস অনলি। ঠিক আছে, অপশন নাম্বার সি এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। নেক্সট, হুইচ ইউনিয়ন টেরিটরিজ পার্টিসিপেট ইন প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তাহলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মধ্যে কোন ইউনিয়ন টেরিটরিজ পার্টিসিপেট করে? এখনই বললাম দিল্লি আর পুডুচেরি। দিল্লি আর পুডুচেরি পার্টিসিপেট করে। ঠিক আছে, নেক্সট, দ্য প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি ইন রিপ্রেজেন্টেশন ইন প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইজ মেনশনড ইন। তাহলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন যে হবে সেখানে যে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি, এটা কোথায় মেনশন করা রয়েছে? কত নাম্বার আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 55-এ কিন্তু মেনশন করা রয়েছে। ঠিক আছে, এখানে ইলেকশন অফ প্রেসিডেন্টের যে রিপ্রেজেন্টেশন যখন হয় সেটা ইউনিফর্ম ওয়েতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 55-এ মেনশন করা রয়েছে, অপশন সি। নেক্সট, প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইজ কন্ডাক্টেড অ্যাকর্ডিং টু। কীভাবে কন্ডাক্ট করা হয় প্রেসিডেন্সিয়াল ইলেকশন? ডাইরেক্ট ভোটিং সিস্টেম তো হয় না। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এইভাবেও হয় না। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এক নম্বর হচ্ছে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট হবে। ঠিক আছে, আরেকটা কি বললাম? এখানে ইনডাইরেক্ট ইলেকশন হয়, এখানে কিন্তু কোনো ডাইরেক্ট ইলেকশন হয় না। নেক্সট আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে সিক্রেট ব্যালটে এই ইয়েটা হয়। ঠিক আছে, সিক্রেট ব্যালট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কোয়ালিফিকেশন ফর প্রেসিডেন্ট। তাহলে প্রেসিডেন্ট হওয়ার জন্য কী কী কোয়ালিফিকেশন লাগে? এই কোয়ালিফিকেশনটা কত নাম্বার আর্টিকেলে মেনশন রয়েছে? আর্টিকেল নাম্বার 58-এ কিন্তু মেনশন রয়েছে। লেখাটা হচ্ছে না। আর্টিকেল নাম্বার 58-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন সম্পর্কে কিন্তু মেনশন রয়েছে। ঠিক আছে, প্রেসিডেন্ট হতে গেলে কী কী কোয়ালিফিকেশান থাকা দরকার? এক নম্বর হচ্ছে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। নেক্সট হচ্ছে 35 ইয়ার্স এজ তাকে কমপ্লিট করতে হবে। আরেকটা কি আছে? তাকে লোকসভার মেম্বার হওয়ার জন্য যা যা কোয়ালিফিকেশান থাকা দরকার সেগুলো থাকতে হবে। আরেকটা সেটা হচ্ছে উনি কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবেন না। তাহলে এখার মধ্যে কোনটা কি বলেছে? নট কোয়ালিফিকেশান, অবশ্যই রাজ্যসভার মেম্বার ওনার হওয়ার দরকার নেই। ঠিক আছে, বাকি তিনটে অপশান কারেক্ট। নেক্সট, হুইচ আর্টিকেল স্টেটস দ্যাট প্রেসিডেন্ট শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। এখার মধ্যে কোন আর্টিকেলে বলা রয়েছে যে প্রেসিডেন্ট কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না? তাহলে আর্টিকেল কত হবে? আর্টিকেল নাম্বার 58। কারণ এক্ষুনি বললাম আর্টিকেল নাম্বার 58-এই কিন্তু কোয়ালিফিকেশান ফর প্রেসিডেন্ট মেনশন করা রয়েছে, সেখানেই বলা রয়েছে যে প্রেসিডেন্ট কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না। নেক্সট, হুইচ আর্টিকেল স্টেটস দ্যাট দ্য প্রেসিডেন্ট শল নট বি দ্য মেম্বার অফ পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার। তাহলে এইটাও কোথায় মেনশন করা রয়েছে যে প্রেসিডেন্ট কোনো পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে করা যাবে না? সেটা মেনশন করা রয়েছে আর্টিকেল নাম্বার 59-এ। ঠিক আছে, নেক্সট, দ্য ওথ অফ অফিস টু দ্য প্রেসিডেন্ট ইজ অ্যাডমিনিস্ট্রার্ড বাই। আচ্ছা, প্রেসিডেন্টের যে ওথ কে দেয়, কে অ্যাডমিনিস্ট্রেট করে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, অপশন নাম্বার সি।
গন্ডগোল হচ্ছে। অপশন নাম্বার সি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট, ইন অ্যাবসেন্স অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে ওথ কে দেওয়াবে? সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যাভেলেবেল। সেই সময় সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র মোস্ট জাজ হবেন তিনি কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেট করবেন, ঠিক আছে, ওথটা। নেক্সট, প্রেসিডেন্সিয়াল ইলেকশন টু ফিল ভ্যাকেন্সি ডিউ টু ডেথ অর রেজিগনেশন মাস্ট বি হেল্ড উইদিন। যদি কোনো প্রেসিডেন্ট হয়তো হঠাৎ করে মারা গেলেন বা রেজিগনেশন দিয়ে দিলেন, তখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন যেটা ভ্যাকেন্ট হয়ে গেল জায়গাটা, সেটা কত দিনের মধ্যে সেটা ফিল আপ করতে হবে? সেটা হচ্ছে টাইম লিমিট হচ্ছে 6 মান্থস, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্রেসিডেন্ট ক্যান রিজাইন বাই রাইটিং টু দ্য, আচ্ছা, প্রেসিডেন্ট যদি চাই যে আমি রিজাইন করে দেবো, তাহলে রিজাইন কাকে দেবে? রেজিগনেশনটা কাকে দেবে? এই রেজিগনেশনটা উনি দেবে কিন্তু ভাইস প্রেসিডেন্টকে, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ আর্টিকেল ডিলস উইথ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট? তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কত নাম্বার আর্টিকেলে মেনশন করা রয়েছে? আর্টিকেল নাম্বার 61। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রেসিডেন্ট ক্যান বি ইমপিচড ফর, আচ্ছা, একজন প্রেসিডেন্ট তাকে ইমপিচ যদি করা হয়, তাহলে ইমপিচ কী কী কারণে উনি ইমপিচড হতে পারেন? ঠিক আছে, এক হচ্ছে করাপশন, না, করাপশনের জন্য ওনার ইমপিচমেন্ট হয় না, একমাত্র উনি যদি কনস্টিটিউশনকে ভায়োলেট করে থাকেন, ঠিক আছে, সংবিধান যদি মেনে না চলেন, তখন ওনার ইমপিচমেন্ট হয়। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইমপিচমেন্ট চার্জেস ক্যান বি ইনিশিয়েটেড বাই, আচ্ছা, ইমপিচমেন্ট যে হবে সেটা কোন হাউস থেকে এটা ইনিশিয়েট করা হয়? শুরুটা কোন হাউস থেকে করা হয়? শুধুমাত্র লোকসভা, নাকি শুধুমাত্র রাজ্যসভা, নাকি সুপ্রিম কোর্ট, নাকি আইদার হাউস? আনসার হচ্ছে আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। হয় লোকসভা থেকেও ইনিশিয়েট করা যেতে পারে বা রাজ্যসভা থেকেও কিন্তু ইনিশিয়েট করা যেতে পারে ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, ইমপিচমেন্ট নোটিস মাস্ট বি সাইন্ড বাই অ্যাটলিস্ট। এবার ইমপিচমেন্ট যে নোটিশটা দেওয়া হলো, এই ইমপিচমেন্ট নোটিশটাকে তো সাইন করতে হবে। এই সাইনটা কতজন মেম্বার হাউসের সাইন করতে হবে তবে গিয়েই এটা ইনিশিয়েট হবে? সেটা হচ্ছে 1/4 মেম্বার অফ দ্য হাউসকে কিন্তু সাইন করতে হয়। 14 দিন আগে এই নোটিশটাকে কিন্তু দিতে হবে প্রেসিডেন্টকে, ঠিক আছে। তার মানে 14 ডেজ আগে এই নোটিশটাকে দিতে হয়। 1/4 মেম্বার অফ দ্য হাউসকে কিন্তু সাইন করতে হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই যে বলে দিলাম মিনিমাম নোটিস পিরিয়ড বিফোর ইমপিচমেন্ট রেজলিউশন ইজ, তাহলে মিনিমাম নোটিস পিরিয়ড কত? 14 দিন, 14 ডেজ। আনসার সি। দ্য ইমপিচমেন্ট রেজলিউশন মাস্ট বি পাসড বাই, তাহলে ইমপিচমেন্ট তো রেজলিউশন যেটা আছে, সেই রেজলিউশনটা কীভাবে পাস হবে? অ্যাবসলিউট মেজরিটি, না, সিম্পল মেজরিটি দিয়েও নয়, এটা অ্যাকচুয়ালি 2/3 মেজরিটি দিয়ে পাস করতে হবে, ঠিক আছে। প্রেসিডেন্টকে রিমুভ করতে গেলে 2/3 মেজরিটি দিয়ে পাস করলে তবে গিয়েই হবে। আনসার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন আর ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট আন্ডার। তাহলে এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার, সেটা কত নাম্বার আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল নাম্বার 53। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে দ্য সুপ্রিম কমান্ড অফ ডিফেন্স ফোর্স। ডিফেন্স ফোর্সের সুপ্রিম কমান্ড কে দিয়ে থাকেন? আনসার হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টই হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ দ্য ডিফেন্স ফোর্স। ওকে, আনসার সি। হুইচ অফ দ্য ফলোয়িং অফিসিয়ালস ইজ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট? তাহলে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে আমরা দেখেছি উনি অনেক অফিসিয়ালকে উনি অ্যাপয়েন্ট করে থাকেন। তাহলে এদের মধ্যে কাদেরকে উনি অ্যাপয়েন্ট করে থাকেন? চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে থাকেন, অ্যাটর্নি জেনারেলকেও অ্যাপয়েন্ট করে থাকেন, গভর্নরকেও অ্যাপয়েন্ট করে থাকেন, এমনকি ইউপিএসসির চেয়ারম্যান, মেম্বার, এনাদেরকেও অ্যাপয়েন্ট করে থাকেন, ফিনান্স কমিশনের যিনি মেম্বার আছেন তাকে অ্যাপয়েন্ট করে থাকেন, প্রাইম মিনিস্টার, এমনকি আদার মিনিস্টার অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার, ঠিক আছে। প্রাইম মিনিস্টারকেও অ্যাপয়েন্ট করে থাকেন, আর প্রাইম মিনিস্টারের আন্ডারে যে আরও আদার্স মিনিস্টার আছে তাদেরকেও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস দরকার, ঠিক আছে। তারপর হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এমনকি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এনাদের প্রত্যেকেই কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকেন। দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস কমিশন রিলেটেড টু, তাহলে প্রেসিডেন্ট কিছু কমিশনও কিন্তু অ্যাপয়েন্ট করে থাকেন। তাহলে কোন কোন কমিশন? এসসি, এসটি, ওবিসি, এই তিনটেরই কমিশন কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকেন। আনসার সি। দ্য প্রেসিডেন্ট রিসিভস ক্রেডেন্সিয়াল ফ্রম, তাহলে প্রেসিডেন্ট এই ক্রেডেন্সিয়ালটা রিসিভ করে থাকেন
কোথা থেকে? অ্যাম্বাসেডার্স অ্যান্ড হাই কমিশনার্স থেকে, ঠিক আছে, অ্যান্সার সি। দ্য প্রেসিডেন্ট ক্যান সামন অ্যান্ড প্রোডগ, প্রেসিডেন্ট সামনও করতে পারে, প্রোডগও করতে পারে, কোনটা? না পার্লামেন্টকে, ঠিক আছে, আনসার বি। নেক্সট, জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট ইজ সামন বাই, আচ্ছা জয়েন্ট সিটিং কত নাম্বার আর্টিকেলে মেনশন করা রয়েছে? জয়েন্ট সিটিং মেনশন করা রয়েছে আর্টিকেল নাম্বার 108, ঠিক আছে, আর্টিকেল নাম্বার 108-এ কিন্তু জয়েন্ট সিটিংটা মেনশন করা রয়েছে। আর জয়েন্ট সিটিংকে সামন করে প্রেসিডেন্ট, কিন্তু সামন করে, ঠিক আছে, কিন্তু জয়েন্ট, হ্যাঁ ওটা পরে আসছি আমি, কোশ্চেনে আছে, ঠিক আছে, জয়েন্ট সিটিং কিন্তু প্রিসাইডেড করে কিন্তু লোকসভার স্পিকার, ঠিক আছে, তাহলে সামন করে প্রেসিডেন্ট আর প্রিসাইডেড করে কিন্তু লোকসভার স্পিকার। ওকে, বোঝা গেছে? এই তো পরের কোশ্চেনই চলে এসেছে, জয়েন্ট সিটিং ইজ প্রিসাইডেড বাই স্পিকার অফ লোকসভা। নাম্বার অফ মেম্বার্স নমিনেটেড বাই প্রেসিডেন্ট টু রাজ্যসভা ইজ, তাহলে কতজন মেম্বারকে প্রেসিডেন্ট রাজ্যসভাতে নমিনেট করে থাকেন? আনসার হচ্ছে কত? 12 মেম্বার্স। ওকে, প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভাতে মেনশন করে থাকেন, নমিনেটেড করে থাকেন 12 জন মেম্বারকে। আচ্ছা, এই যে নমিনেটেড যাদেরকে করলেন তারা কোন কোন ফিল্ড থেকে আসেন? লিটারেচার, সায়েন্স, আর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই 3টে ফিল্ড থেকে কিন্তু, এই 4টে ফিল্ড থেকে কিন্তু মেম্বারদেরকে নমিনেট করা হয় প্রেসিডেন্ট দ্বারা। আচ্ছা, প্রায়ার রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট ইজ কম্পালসারি ফর বিলস ইনভলভিং, আচ্ছা কোন বিল ইন্ট্রোডিউস করতে গেলে প্রেসিডেন্টের আগে থেকে একটা রেকমেন্ডেশন দরকার, সেটা কোনটা? না কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এখান থেকে যদি আমরা টাকা পয়সা উঠাতে চাই তখন দরকার, যদি কোনো নিউ স্টেটকে ক্রিয়েট করতে চাই সে সময়ও কিন্তু, সে সময়ও কিন্তু দরকার প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন, এমনকি স্টেট বাউন্ডারিকে যদি অল্টারনেট করতে চাই, অল্টারেশন করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন দরকার। তাহলে আনসার কী হয়ে যাবে? অল অফ দ্য অ্যাবাভ। উইচ বিল ক্যান নট বি রিটার্ন বাই দ্য প্রেসিডেন্ট, তাহলে কোন বিল কিন্তু প্রেসিডেন্ট রিটার্ন করতে পারবে না? তাহলে কোন বিল হবে? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আর মানি বিল, দুটোই, এই দুটো বিলই কিন্তু প্রেসিডেন্ট কিন্তু রিটার্ন করতে পারবে না। তাহলে কোন দুটো বিল? এক হচ্ছে মানি বিল, আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। আচ্ছা, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট ইজ ইন আন্ডার, তাহলে প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে সেটা কত নাম্বার আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 123। ওকে, আচ্ছা, অর্ডিন্যান্স ক্যান বি ইস্যুড ওয়েন, অর্ডিন্যান্স কখন ইস্যু করা হচ্ছে? যখন বোথ দ্য হাউস অথবা আইদার ওয়ান অফ দ্য হাউস আর নট ইন সেশন, সেশনের যদি হয় একটা হাউস যদি থাকলো না, বা হচ্ছে দুটো হাউসই হয়তো সেশনে নেই, সেই সময় কিন্তু অর্ডিন্যান্স ইস্যু করা হয়। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্ডিন্যান্স মাস্ট বি অ্যাপ্রুভড উইদিন হাউ মেনি উইকস আফটার রিঅ্যাসেম্বলি, রিঅ্যাসেম্বলি হওয়ার পর কত সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সকে অ্যাপ্রুভ করতে হবে? সেটা কত? না 6 উইকস আফটার রিঅ্যাসেম্বলি, রিঅ্যাসেম্বলি হওয়ার 6 সপ্তাহের মধ্যে কিন্তু এই অর্ডিন্যান্সকে অ্যাপ্রুভ করে দিতে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিন্যান্স ক্যান বি, একটা অর্ডিন্যান্সের ম্যাক্সিমাম লাইফ কত হতে হবে পারবে? 6 months and 6 weeks, কারণ রিঅ্যাসেম্বলি হতে 6 মাসের একটা গ্যাপ থাকে, আর এই 6 উইক্সটা দেওয়া হয় তারপরে, তার 6 months and 6 weeks, ঠিক আছে, অপশান সি। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার ইজ হচ্ছে প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, এটা কার আন্ডারে পড়ে? এটা কিন্তু জুডিশিয়াল লেজিসলেটিভ পাওয়ারের আন্ডারে পড়ে কিন্তু এই অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। ওকে, অর্ডিন্যান্স ক্যান রিপিল পার্লামেন্টারি ল, পার্লামেন্টারি লকে কিন্তু রিপিল করতে পারে অর্ডিন্যান্স, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মেড প্রেসিডেন্ট স্যাটিসফ্যাকশন বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ টেম্পোরারিলি, তাহলে কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেখানে কি করছে না প্রেসিডেন্ট যে স্যাটিসফ্যাকশন জুডিশিয়াল রিভিউর মানে উপরে গিয়ে সেটা টেম্পোরারিলি, ঠিক আছে, কত নাম্বার আর্টিকেল এটা বলা হয়েছে? আনসার হয়ে যাবে কিন্তু আর্টিকেল নাম্বার 38, ঠিক আছে। এটা পরে কিন্তু আবার তুলে নেওয়া হয়, এই আর্টিকেল নাম্বার 38টাকে আবার পরে আরেকটা আর্টিকেল দিয়ে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে কিন্তু এগুলোকে কিন্তু আবার সংশোধন করে নেওয়া হয়, সেটাও আই গেস কোশ্চেনে আছে।
এই তো, উইচ অ্যামেন্ডমেন্ট রেস্টোর জুডিশিয়াল রিভিউ অফ প্রেসিডেন্সিয়াল স্যাটিসফ্যাকশন। তাহলে কোন অ্যামেন্ডমেন্ট দ্বারা জুডিশিয়াল রিভিউ প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনের রেস্টোর করে দেওয়া হলো, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 44, ঠিক আছে, সরি আর্টিকেল বলে যাচ্ছি বারবার, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা 44 নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবার চলে এলাম ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা, আমরা সবাই জানি এমার্জেন্সিও কিন্তু প্রেসিডেন্টের হাতে আছে, ঠিক আছে, এমার্জেন্সি পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ন্যাশনাল এমার্জেন্সি কত নাম্বার আর্টিকেলে হয়? ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে আর্টিকেল নাম্বার 352, অপশন নাম্বার সি। ন্যাশনাল এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার ডিউ টু, ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু তিনটে কারণের জন্য কিন্তু আমরা মানে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতে পারি। এক নম্বর হচ্ছে ওয়ার হতে পারে, অথবা এক্সটার্নাল অ্যাগ্রেশন হতে পারে, অথবা হচ্ছে আর্মড রেবেলিয়ন। এই তিনটের জন্যেই কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি লাগু হতে পারে, ঠিক আছে। ন্যাশনাল এমার্জেন্সি রিকোয়ার্স রিটেন রেকমেন্ডেশন ফ্রম, আচ্ছা ন্যাশনাল এমার্জেন্সি যে লাগু হবে তার জন্য কিন্তু রিটেন রেকমেন্ডেশন দিতে হবে। সেই রেকমেন্ডেশনটা কে দেবে? রেকমেন্ডেশন দেবে কিন্তু চিফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, ওকে, চিফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার। মানে বেসিক্যালি ক্যাবিনেট থেকে কিন্তু এটা রেকমেন্ডেশন আসতে হয়, তবে গিয়ে হবে। ন্যাশনাল এমার্জেন্সি মাস্ট বি অ্যাপ্রুভড উইদিন, ন্যাশনাল এমার্জেন্সি যে দিচ্ছে বলছে হচ্ছে করা দরকার, সেটা কতদিনের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে? উইদিন 1 মান্থ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। নেক্সট, হুইচ ফান্ডামেন্টাল রাইটস আর অটোমেটিক্যালি সাসপেন্ডেড ডিউরিং দ্য এমার্জেন্সি। তাহলে যখন এই এমার্জেন্সিটা লাগু হয়ে যাবে না, ন্যাশনাল এমার্জেন্সি, তখন এমন একটা আর্টিকেল আছে যেই আর্টিকেলটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল, সেটা কিন্তু অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। সেটা কত নাম্বার আর্টিকেল? না, আর্টিকেল নাম্বার 19-এর যে 6 ফ্রিডমস আছে, 6 ফ্রিডম অফ রাইটস, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সাসপেন্ডেড হয়ে যাবে যখন ন্যাশনাল এমার্জেন্সি লাগবে। উইচ রাইটস ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি, তাহলে এমার্জেন্সি চলাকালীনও কোন রাইটগুলোকে সাসপেন্ড করা যাবে না, সেটা কি? আর্টিকেল নাম্বার 20 অ্যান্ড আর্টিকেল নাম্বার 21, সেটা কি? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ওকে। এইটা কিন্তু কখনোই সাসপেন্ড হবে না যতই এমার্জেন্সি লাগু হোক, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার ডিউরিং, তাহলে আমরা জানি 3বার এমার্জেন্সি লেগেছে, একবার ন্যাশনাল এমার্জেন্সি, একবার স্টেট এমার্জেন্সি যেটা প্রেসিডেন্ট রুল, আর দুবার, একবার লেগেছিল ইন্টারনাল কজের জন্য একবার লেগেছিল, ঠিক আছে। তাহলে ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি কখন লেগেছিল? সেটা হচ্ছে ইন্ডো চায়না ওয়ার 1962-তে হয়ে লেগেছিল, ভারতের সঙ্গে চায়নার যে যুদ্ধ হয়েছিল 1962 সালে, তখন কিন্তু প্রথম ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছিল, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য এমার্জেন্সি অফ 75-77 ওয়াজ ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ড অফ, তাহলে 75 আর 77-এর মধ্যে যে এমার্জেন্সিটা লাগু হয়েছিল সেটা কী কারণে হয়েছিল? সেটা কিন্তু লেগেছিল ইন্টারনাল ডিস্টারবেন্সের জন্যে, ঠিক আছে। স্টেট এমার্জেন্সি ডিউ টু কনস্টিটিউশনাল ফেলিওর ইজ আন্ডার, তাহলে স্টেট এমার্জেন্সি লাগু হচ্ছে কেন? না কনস্টিটিউশনাল ফেলিওরের জন্যে। সেটা কত নাম্বার আর্টিকেলে? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 356, এটাকেই বলা হয় প্রেসিডেন্ট রুল, ঠিক আছে। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ফেলিওরের জন্য স্টেট এমার্জেন্সি লেগে যাওয়া। স্টেট এমার্জেন্সি ডিউ টু নন কমপ্লায়েন্স উইথ ইউনিয়ন ডিরেকশন, এবার স্টেট এমার্জেন্সি লাগছে কেন? না ইউনিয়ন যে ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী স্টেট যদি কাজ না করছে, তখন কোন মানে কত নাম্বার আর্টিকেল সেটা মেনশন আছে, সেটা কিন্তু আর্টিকেল নাম্বার 365-এ মেনশন রয়েছে, ঠিক আছে। তারা কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে, আর্টিকেল নাম্বার 356 অ্যান্ড 365, দুটো কোশ্চেন আমি পরপর রেখেছি, তফাৎগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় যেন ভুল না হয়। ডিউরিং প্রেসিডেন্টস রুল দ্য গভর্নর অ্যাডমিনিস্টার্স দ্য স্টেট ইন দ্য নেম অফ, আচ্ছা প্রেসিডেন্ট রুল যখন লেগে গেল তখন গভর্নর যে স্টেটটাকে যে অ্যাডমিনিস্টার করছে, কার নামে উনি অ্যাডমিনিস্টার করবেন? প্রেসিডেন্টের নামেই কিন্তু উনি অ্যাডমিনিস্টার করবেন, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ডিউরিং প্রেসিডেন্টস রুল পার্লামেন্ট লেজিসলেটস অন সাবজেক্ট ইন, তাহলে প্রেসিডেন্ট রুল যখন লেগে যাবে তখন পার্লামেন্ট কিন্তু স্টেট লিস্টেরও কিন্তু সাবজেক্টগুলোকে উনি দেখতে পারবেন, ঠিক আছে, পার্লামেন্ট থেকে। ফিনান্সিয়াল এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার আন্ডার আর্টিকেল নাম্বার 360, একবারও কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু লাগেনি, এটা কোশ্চেনে বহুবার আসে যে ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার লেগেছিল, আনসার হচ্ছে কিন্তু একবারের জন্য কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগেনি, আর্টিকেল নাম্বার 360, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, ফিনান্সিয়াল এমার্জেন্সি কেন ডিক্লেয়ার করা হবে?
না ফিনান্সিয়াল স্টেবিলিটি অর ক্রেডিট অফ ইন্ডিয়া ইজ থ্রেটেন্ড, যদি ভারতের যদি ফিনান্সিয়াল স্টেবিলিটি এগুলো যদি থ্রেটেন্ড হয় তবে কি ফিনান্সিয়াল এমার্জেন্সি লাগবে আর্টিকেল নাম্বার 360-তে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই যে চলে এলাম, এই কোশ্চেনটা খুব আসে পরীক্ষাতে। ফিনান্সিয়াল এমার্জেন্সি ক্যান বি ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া, কতবার ডিক্লেয়ার করা হয়েছে? আনসার হয়ে যাবে নেভার, কখনো কিন্তু হয়নি। এবার নেক্সট মানি বিল। মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড অনলি উইথ, মানি বিল কিন্তু কখনো নিজে থেকে অমনিভাবে পেশ করা যাবে না। মানি বিল পেশ করতে গেলে আগে প্রেসিডেন্টের রেকমেন্ডেশন কিন্তু লাগে, ঠিক আছে? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্রেসিডেন্ট লেজ বিফোর পার্লামেন্ট কি না ইউনিয়ন বাজেট, ইউনিয়ন বাজেট কিন্তু প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের ওখানে দেয়, ঠিক আছে, পেশ করে। which fund is used by president for unforeseen expenditure, হঠাৎ এমার্জেন্সিকালীন একটা এক্সপেন্ডিচার করতে হবে, খরচা করতে হবে, কোথা থেকে পাবে প্রেসিডেন্ট? না সেটার জন্য আছে কিন্তু কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? তাহলে সেই ফান্ড থেকে কিন্তু প্রেসিডেন্ট ইউজ করে ফর আনফরসিন এক্সপেন্ডিচার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড আফটার রিভিউ, ফিনান্স কমিশন প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু গঠিত হয়, তাহলে অপশান হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দ্য প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার ওয়ার সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ, আচ্ছা প্রেসিডেন্ট ওয়ার ডিক্লেয়ার করছে, সেটা অ্যাপ্রুভাল তো লাগবে, শুধুই তো আর প্রেসিডেন্ট ওয়ার ডিক্লেয়ার করতে পারে না, তো তার জন্য কাদের অ্যাপ্রুভাল দরকার? আনসার হয়ে যাবে কি পার্লামেন্টে, ঠিক আছে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস চিফস অফ, তাহলে প্রেসিডেন্ট কাদের চিফকে অ্যাপয়েন্ট করতে পারে? সেটা হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 জনেরই চিফকে কিন্তু অ্যাপয়েন্ট করে থাকে প্রেসিডেন্ট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্রেসিডেন্ট এনজয়েস, প্রেসিডেন্ট কিন্তু এনজয় করে ইমিউনিটি, সেটা কি ইমিউনিটি উনি এনজয় করেন? সেটা কিন্তু জুডিশিয়াল ইমিউনিটি কিন্তু উনি এনজয় করেন, ওনার এগেনস্টে ওনার অফিসে থাকাকালীন কোনো ক্রিমিনাল প্রসিডিংস চালানো যায় না, ঠিক আছে? ওই ইমিউনিটিটা কিন্তু উনি এনজয় করেন। আচ্ছা এটা কমেন্টে জানিও তো এটা কত নম্বর আর্টিকেলে মেনশন আছে এই প্রেসিডেন্টের যে ইমিউনিটি যে পাওয়ারটা, সেটা একটু পার্টিসিপেট করবে, হ্যাঁ, কারণ আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, একটু গ্রো করতে হেল্প করো। আমি এত কষ্ট করে আমি এগুলো সব বানিয়ে আনছি, সবারই হেল্প হবে, ঠিক আছে? তো এটা একটু হেল্প করো, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো যতজন পারছো। দেখো সামনে এক্সাম চলেই এলো, এগুলো এর থেকে প্রেসিডেন্ট আমি আশা করছি এর থেকে বাইরে আর কোশ্চেন আসবে না প্রেসিডেন্টের, ঠিক আছে? পুরো প্রেসিডেন্ট থেকে আমি একদম খুঁটিয়ে কোশ্চেন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। নেক্সট ক্রিমিনাল প্রসিডিংস এগেনস্ট প্রেসিডেন্ট ডিউরিং দ্য টেনিওর আর, এবার সেটাই বললাম এখনই যে প্রেসিডেন্টের এগেনস্টে কি কোনো ক্রিমিনাল প্রসিডিংস চলতে পারে? আনসার হচ্ছে নট অ্যালাউড, ঠিক আছে? অ্যালাউড হবে না, প্রেসিডেন্টের জন্যে কোনো ক্রিমিনাল প্রসিডিংস কিন্তু চলবে না ডিউরিং হিজ টেনিওর, এটাই কিন্তু ওনার ইমিউনিটি দেওয়া রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে চলো এতদূর পর্যন্ত থাকলো প্রেসিডেন্ট চ্যাপ্টারটা থেকে আমি করিয়ে দিলাম পুরোটাই, যা যা কোশ্চেন আসা যেতে পারে একটু টাফ লেভেলেরই আমি করলাম। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু হেল্প করো। সো থ্যাংক ইউ সো মাচ।